প্রেম বড় মধুর, কভু কাছে কভু সুদূর। প্রেম শব্দটা খুবই মধুর। হয়তো আমাদের বাংলা সাহিত্যে এরকম মধুর শব্দ খুবই কম আছে। এই প্রেম আমাদের জীবনে সবারই এসেছে, একবার নয়, অনেকের বহুবার জীবনে প্রেম এসছে। আমারও এসছে কয়েকবার প্রেম। কারোর প্রেম থেকে গেছে, আর কারোর প্রেম অসমাপ্ত থেকে গেছে। কারোর কাছে প্রেমটা খুবই আনন্দদায়ক, কিছু সুখের স্মৃতি, আর কারোর কাছে প্রেমটা খুবই বেদনাদায়ক, অনেক যন্ত্রণার স্মৃতি। কিন্তু প্রেম সবার জীবনে এসেছে, আমার জীবনেও এসছে বহুবার। তার মধ্যে একবার প্রেম এসেছিল, তবে সেটা কোনো মানুষের জন্য নয়, এক ভূতের জন্য। তাই আমার কাছে প্রেম শুধু আনন্দদায়ক বা বেদনাদায়ক নয়, আমার কাছে প্রেমটা কিছু অর্থে ভয়ানক। এমনই এক অসমাপ্ত প্রেমের কাহিনী নিয়ে আজ হাজির হয়েছি। জানি না সে কি বলতে চেয়েছিল আমায়, সে কথা অজানা থেকেই গেছে। তবে জানারও ইচ্ছা হয়নি কোনোদিন। হয়তো কিছু সত্য অজানা থেকে যাওয়াই ভালো। বহু গল্প শুনিয়েছি আগে আপনাদেরকে, অনেক ভয় দেখিয়েছি। আজকে হয়তো খুব একটা ভয় দেখাবো না, তবে এক রোমাঞ্চকর কাহিনী আপনাদেরকে শোনাব। আজকের গল্প হিমাচলে ভৌতিক প্রেমের কাহিনী। পাহাড় বহু ঘুরে ফেলেছি, সমুদ্র বহু দেখা হয়েছে। এবারে শখ জাগলো একটু ট্রেকিংয়ে যাব। এই শখটা ছোটবেলা থেকেই, যদিও খুব ভয় লাগতো। যদি খাদে পড়ে যাই, যদি বরফে চাপা পড়ে যাই, যদি ভাল্লুকে খেয়ে নেয়, বহু ভয় মনে কাজ করতো। বাড়ির লোককে তো বলারই সাহস পেতাম না, কিন্তু কি আর করি, মনটা যে খুব ট্রেক ট্রেক করে পাচ্ছে। তাই যেমন ভাবা তেমন কাজ। আমিও আমার এক বন্ধু অয়ন দুজন মিলে ঠিক করে ফেলি এবার ট্রেকিংয়ে যাবই, কিন্তু বাড়িতে না জানিয়ে। জানলে তো আর যেতেই দেবে না। প্ল্যান হলো জুন মাসে আমরা যাব লাগা গ্লেশিয়ার ট্রেক হিমাচলে। কিন্তু শুধু দুজন, গ্রুপে সবাইকেই বললাম। সবাই একটু ভয় ভয় পেল, কারোর ছুটি নেই, অনেকের অনেক ইস্যু হলো। শেষে অয়ন, আমি, অয়নের গার্লফ্রেন্ড ও তার শালা, এই চারজন মিলে ঠিক হলো যে আমরা ট্রেকিংয়ে যাবো এবার। ট্রেকিংয়ের প্ল্যান তো হলো, ট্রেনের টিকিটও কাটা হয়ে গেল, আমাদের গাইড বুক করা হয়ে গেল, টেন্ট, খাওয়া দাওয়া ইনক্লুডিং সব কিছু প্যাকেজ বুক করা হয়ে গেল। ইভেন ওখানে গিয়ে কোথায় থাকবো সেই হস্টেলও বুক হয়ে গেল। এবার শুরু হলো প্রিপারেশন। সকালে উঠে ভালো মন্দ খাওয়া। যদিও ধূমপান বা জলপানের কোনো অভ্যাস নেই, তাই অতটা সমস্যা হয়নি। তবে হ্যাঁ, জিমটা শুরু করেছিলাম দুজন মিলে, যাতে অন্তত প্রথমবারে গিয়ে হিমশিমটা না খাই। যদিও ওখানে লেখা ছিল ট্রেকটা বিগিনারদের জন্যই, কিন্তু তবুও মনে একটু কিন্তু কিন্তু তো করে, প্রথমবার যাচ্ছি, একটু প্রিপারেশন নিয়ে যাওয়াই ভালো। 3 মাস আগে থেকে জিম শুরু হয়েছে, কঠিন ব্যায়াম করতে হচ্ছে। প্রিপারেশন চলছে, দিনও দিন দিন এগিয়ে আসছে। দেখতে দেখতে সেদিন চলেও আসলো। আমরাও সবাই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে হাজির হলাম সময় মতো শিয়ালদা স্টেশনে। অয়নের মনটা একটু খারাপ খারাপ দেখলাম। কোথায় ভেবেছিল ট্রেকিংয়ে গিয়ে গার্লফ্রেন্ডের সাথে রোম্যান্স করবে একটু, তা না, কোথা থেকে কাবাব মে হাড্ডি হয়ে তার শালা এসে হাজির। যাই ওকে সান্ত্বনা দিয়ে আমরা ট্রেনে উঠে পড়লাম। যদিও আমি একটু ইয়ার্কি মেরে ওকে বললাম, চাপ নেই তো, শালাকে আমি দেখে নেব, অন্য কিছু ভাববেন না। শুধু এটাই বলেছিলাম, ওকে ঘুম পাড়ানি ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, বাকি তারপরে তুই করিস, মানে রোম্যান্স করিস। যাই হোক, সেসব থেকে গল্পের দিকে আসি। সময় মতো আমাদের ট্রেন ছেড়েও দিল শিয়ালদা স্টেশন থেকে। যেই বিহারটা পেরোলাম, অমনি সমস্ত বিহারি লোকজন উঠে আমাদের স্লিপার কোচটাকে
লোকাল কামরার কোচ বানিয়ে দিল। চারিদিকে শুধু বাচ্চার কান্নার আওয়াজ, মাদের বকুনির শব্দ, কোনো বাচ্চা টয়লেট করে দিচ্ছে, কেউ কেঁদে কেটে ভাসিয়ে দিচ্ছে। বয়স্ক মানুষের ঘামের গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছিলাম আমরা। খুবই কষ্টকর একদিনের লম্বা জার্নি করার পর আমরা শেষে গিয়ে নামলাম পাঞ্জাবের পাঠানকোট স্টেশনে। খুব জোরে খিদে পেয়েছিল সবার। ট্রেনে খাবারের যে অবস্থা, ঠিক মতো খাওয়াও হয়নি আমাদের একদিন। যাই হোক, নেমেই ছুটলাম খাবারের সন্ধানে। খাবারও পেলাম খুবই দারুণ, বড় বড় মশালা কুলচা, তাও আবার বড় বড় বাটার দিয়ে, অ্যান্ড সাথে পনিরের তরকারি, খুবই অল্প দামে। আমাদের কলকাতায় খেতে গেলে কমসে কম ওই প্লেটটাই পড়ে যেত 100-150 টাকা, সেটাই আমরা খেলাম শুধুমাত্র 40 টাকায়। অ্যান্ড যেমন সুস্বাদু তেমন টাটকা। যাই হোক, খেয়ে দিয়ে আমরা এগোলাম পাঠানকোট বাস স্ট্যান্ডের দিকে। সেখান থেকে বাস ধরে আমাদেরকে যেতে হবে ম্যাকলোডগঞ্জ, হিমাচল প্রদেশে। তাও 2.5-3 ঘন্টার রাস্তা। বাসে উঠেও পড়লাম, আমাদের যাত্রা শুরুও হয়ে গেল। সময় মতো আমরা নেমে পড়লাম ম্যাকলোডগঞ্জে। ম্যাকলোডগঞ্জ নেমেই প্রথম যে জিনিসটা আমার চোখে পড়লো, এক মুহূর্তের জন্য মনে হলো যে আমি ইন্ডিয়াতে আছি তো নাকি বাইরের কোনো কান্ট্রিতে চলে এসেছি। এত বিদেশির সমাগম ওখানে, চারিদিকে যেদিকেই দেখাচ্ছি ইন্ডিয়ানের থেকে বা পাহাড়ি মানুষের থেকে বিদেশির সংখ্যাই বেশি। লম্বা লম্বা ফর্সা ফর্সা লোকজন, ঘিয়ে কালারের চুল সবার। কিছু সময় পর খোঁজ নিয়ে জানতে পারলাম যে এখানকার আরামদায়ক আবহাওয়া ও পরিবেশের জন্যই, এবং এখানেই ভারতের সব থেকে বড় বুদ্ধিস্ট টেম্পল আছে, আর দলাই লামাও নাকি এখানেই থাকে। এই কিছু কারণের জন্য এখানে এত বিদেশিদের সমাগম। আর নট অনলি এই সব কারণে, বহু বিদেশি এখানে আসে ট্রেকিং করতে, যে ট্রেকটা আমরা করতে যাব। এটা নট অনলি ইন্ডিয়াতে, অল ওভার ওয়ার্ল্ডেও নাকি খুব পপুলার, যে এত কম খরচে এত ভালো একটা ট্রেক খুব কম জায়গাতেই করা যায়, অ্যান্ড খুবই অল্প দিনে। যেমন আমাদের ট্রেকটা ছিল শুধুমাত্র 2 নাইট 3 ডেজের, কিন্তু দৃশ্য সে ভোলার মতো নয়। যদিও শুধু দৃশ্য ছিল না, সাথে এক ভৌতিক প্রেমেরও গল্প আছে, সেখানেও আসবো। তবে আমরা নেমেই ঢুকে পড়ি দলাই লামার টেম্পেলে। আগে তার সামনেই আমাদেরকে নামানো হয়েছিল। অপূর্ব টেম্পল, পাহাড়ের গায়ে, এক কথায় অসাধারণ। আর এখানেই শুটিং হয়েছিল আমাদের খুবই পরিচিত ওয়েব সিরিজ অসুর। সেই ওয়েব সিরিজ শুটিংটাও এখানেই হয়েছিল, আপনারা হয়তো সবাই দেখেছেন। তো টেম্পেলটা ভালো মতো ঘুরে দেন আমরা বেরিয়ে পড়লাম আমাদের হস্টেলের সন্ধানে। আমরা যখন পৌঁছাই প্রায় বিকেল হয়ে গেছিল। একটা জিনিস নোটিস করেছিলাম, যেমন আমাদের এখানে 6টার মধ্যে সন্ধ্যা হয়ে যায়, আর ওখানকার ছেলেরা 7টা পর্যন্ত ক্রিকেট খেলে। 7:30টার আগে নাকি সন্ধেই হয় না। আর আমার নিজের স্বচক্ষে দেখা, সত্যি সূর্য অস্ত যাচ্ছে তখন 7:15 বা 7:30 এরকম। যাই হোক, অপূর্ব জায়গা। দুদিকে বড় বড় পাইনের জঙ্গল, দুদিকে ভালো বল, একদিকে পাইনের জঙ্গল আর একটা সাইডে পুরোটাই ক্যাফে, পাহাড়ের ধার ঘেয়ে। মানে বলতে গেলে যেন এক কোনো ক্যাফের দেশে চলে এসেছি। এত সুন্দর সুন্দর ক্যাফে, এত সুন্দরভাবে সাজানো, অপূর্ব, অতুলনীয় এক কথায়। মানে এত সুন্দর ক্যাফে আজ পর্যন্ত কোনো পাহাড়ি হিল স্টেশনে দেখিনি আমি। আর রাস্তায় আমাদের এখানে যেগুলো ঘরে পোষা হয় সেই সমস্ত কুকুর করে বেড়াচ্ছে। হাস্কি থেকে শুরু করে অ্যালসেশিয়ান, জার্মান শেফার্ড, সমস্ত রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ইভেন স্পিচও। তাদের সাথে একটু খেলাধুলো করে আমরা ঢুকে পড়ি আমাদের হোস্টেলে। 2খানা রুম ছিল আমাদের, একটা রুমে 2 জন করে। ওভেনের খুব ইচ্ছা ছিল তার গার্লফ্রেন্ডের সাথে থাকার, কিন্তু কি আর করা যাবে, এসে তোর কাছে কাবাব মে হাড্ডি, তাই শেষমেশ ওকে আমার সাথেই থাকতে হলো। তবে রুমে এসে খুব একটা লাভ ওর হয়েছিল। একটা লেদারের জুতো আমরা পেয়েছিলাম, কার জানি না, যদ্দূর সম্ভব হয়তো আগে যে এই রুমে থেকে গেছে সে রেখে গেছে। যদিও অয়নকে একটা জুতো কিনতে হতো, কারণ ওর যা জুতো ছিল সে দিয়ে ট্রেক হতো না, আর জুতোটা আমার পায়েও হচ্ছিল না, ওর পায়ের হিসেবে পারফেক্ট। তো রীতিমতো ও নিল। যদিও আমি একবার বললাম যে গার্ডকে একবার বলে দিবি, বললো ছাড় তো, পেয়ে গেছি এখন রেখে দিই, যদি এসে খোঁজ করে দেবো, তার আগে দেবো না। ঠিক আছে, অসুবিধা নেই, টাকা দিয়ে থাকছি, এইটুকু না গিফট হিসাবেই ধরে নিলাম।
ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম খাবারের উদ্দেশ্যে। যদিও সেখানে খুব একটা ননভেজ ভালো কিছু পাইনি, স্পেশালি পাঞ্জাবি এরিয়া যেহেতু। পাঞ্জাবি এরিয়া বলা ভুল, বাট নিয়ার টু পাঞ্জাব, সো ম্যাক্সিমাম হোটেল যা ছিল ক্যাফে ছাড়া সবই পাঞ্জাবিদের। তো ভেজ খাবার দাবার খুবই দারুণ ছিল। তো সেই মতো আমরা মাশরুমের একটা তরকারি সাথে কুলচা নিলাম। অসাধারণ খেতে ছিল। এক কথায় আমরা ভেজের প্রেমে পড়ে গেলাম ওখানে। মানে ভূতের প্রেমে পড়ার আগে ভেজ খাবারের প্রেমে পড়েছিলাম, তার সাথে সাথে ক্যাফেগুলোর যেমন সুন্দর ডেকোরেশন, তেমন দারুণ অ্যাম্বিয়েন্স, আর তেমন সুন্দর খাবার, সাথে সাথে গান বাজনা। একটা ক্যাফেতে তো আমিও একটু হালকা পাতলা লাইভ সিঙ্গিং করে নিলাম, যদিও গানের গলাটা খুব বাজে আমার। যাই হোক, এই করতে করতে প্রায় সন্ধে হয়ে আসলো। বেরিয়ে পড়লাম মার্কেটিংয়ের উদ্দেশ্যে। যা যা কেনার ছিল সব কিছু কিনে নিলাম। অনেক কিছু নিয়ে যাওয়া হয়নি, যেটা আমাদের গাইডের সাথে দেখা করার পরে জানতে পারলাম। ও, তার আগে বলে রাখি, আমাদের গাইডের নাম অর্জুন সিং। খুবই অল্প বয়স। যে সময় আমরা ট্রেকে যাই আমার বয়স ছিল 24, আর আমাদের গাইডের বয়স ছিল 22। তো কিছু জিনিস সে আমাদের বলে দিল, আমরাও কিনে নিলাম। যেমন আমি ভুলে গেছিলাম টুপি নিয়ে যেতে, যদিও ছিল জুন মাস, বর্ষাকাল, কিন্তু সে বলল আমরা একটু ওপরে উঠতেই যখন আমরা টপে চলে যাবো সেখানে স্নোফল হবে, তো টুপিটা ম্যান্ডেটরি। তো আমি টুপি কিনলাম, কেউ হ্যান্ড গ্লাভস কিনলো, যার যার দরকারি জিনিসপত্র কিনে নিয়ে আমরা আবার রাতের ডিনারটা প্যাক করে নিয়ে ঘরে ঢুকে পড়লাম। পরের দিন সকাল সকাল বেরোতে হবে। পরদিন থেকে আমাদের 2 নাইট 3 ডে ট্রেক স্টার্ট হবে ভাগসুনাগ টেম্পলের কাছে, ভাগসুনাগ ওয়াটারফলসের ওখানে থেকে। পরদিন সকাল হতেই হলো এক কেলেঙ্কারি। যদিও ওয়েদার রিপোর্ট অনুযায়ী আকাশ পরিষ্কার থাকারই কথা কিছুদিন, কিন্তু ভাগ্য খারাপ, হঠাৎই বর্ষা নেমে গেল। সকাল 10টায় ট্রেক শুরুর কথা আমাদের। ট্রেক শুরু করতে করতে বেজে গেল 11:30। সকাল থেকেই ভারী বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে ট্রেক করার পারমিশন আমাদের নেই। রীতিমতো ওয়েট করতে হলো। হাতে সবাই একটা করে লাঠি নিয়ে, পিঠে বড় বড় ব্যাগ নিয়ে তৈরি আমরা আমাদের প্রথম ট্রেক যাত্রার উদ্দেশ্যে। তখন সময় 11টা। সবাই বৃষ্টিটা একটু থেমেছে, ঝিরি ঝিরি বৃষ্টি তখনও হচ্ছে। গাইড আমাদের পারমিশন দিল, আমরাও ট্রেক শুরু করলাম ভাগসুনাগ ওয়াটারফলসের ওখান দিয়ে। শুরুতেই অপূর্ব দৃশ্য। ওয়াটারফলসে একটু গা দুটো ভিজিয়ে নিয়ে আস্তে ধীরে ট্রেকটা শুরু করলাম। আমাদের প্রথম দিনের গন্তব্যস্থল ছিল আমরা ট্রিউন্ড হয়ে দেন লাখা গ্লেশিয়ার যাব। তো ট্রিউন্ডের যে ফার্স্ট বেস ক্যাম্প, সেখানেই আমাদের পৌঁছাতে হবে সন্ধ্যের আগে। আমাদের প্রথম টার্গেট সেদিনের সেটাই ছিল। আমরা টোটাল 30 জন ছিলাম। 3টে গাইড ছিল, প্রত্যেকটা গাইডের আন্ডারে আমরা 10 জন করে। রীতিমতো একটা লম্বা লং মার্চ শুরু হলো আমাদের সবাই মিলে। হই হই করতে করতে যাত্রা শুরু করলাম। এবড়ো খেবড়ো পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে আমাদের যাত্রা শুরু হলো। বৃষ্টির কারণে রাস্তা কিছুটা ভিজেও ছিল, তাই সবাই খুব সাবধানে পা ফেলছিলাম। একটু বেগতিক হলেই উল্টে পুরো গড়িয়ে গড়িয়ে নিচে পড়ব, আর রক্ষে নেই। সেই জন্যই খুবই সাবধানে, বয়স্ক মানুষদের মতো লাঠি চেপে চেপে খুব সাবধানে পা ফেলে উঠে যাও। সাথে তো ওই ভারী ব্যাগ সে তো আছেই। এইভাবে 1 ঘন্টা ট্রেক করার পর কিছুটা ওপরে উঠে খিদে পেয়ে গেল অয়নের গার্লফ্রেন্ড আর তার শালার। মাঝে মাঝে কিছু কিছু জায়গায় পাহাড়ের গা ঘেঁষে ছোট ছোট ক্যাফে করা আছে, সেখানে শুধু ম্যাগি, চা, কফি, জল আর বিস্কিট এগুলোই পাওয়া যায়, তাছাড়া কিছু পাওয়া যায় না। তো রীতিমতো ম্যাগির দাম শুনে আমি ভাবলাম লোকে কিডনি বিক্রি করে আইফোন কিনতে চায়। আমার তো মনে হচ্ছে এখানে অয়নকে কিডনি বিক্রি করে তার গার্লফ্রেন্ডকে ম্যাগি খাওয়াতে হবে। একটা 10 টাকার প্যাকেটের ম্যাগির দাম, সেটা নাকি 120 টাকা। 10 টাইমস বলা ভুল, 12 টাইমস ডাবল। উপায় নেই, খাওয়াতে হলো। আমি যদিও বিস্কিট দিয়ে কাজ চালিয়ে নিলাম 2টো, আর ওই গ্লুকন্ডির জল খেতে খেতে ওপরে উঠছি। বেশ মজাই লাগছে। সত্যি বলতে গেলে আশপাশের যা দৃশ্য,
সেই দৃশ্যই এনার্জি দিচ্ছিল আমাকে। কিছু সময়ের জন্য মনে হচ্ছিল একটা নতুন কোনো জগতে চলে এসেছি। না আছে মোবাইল নেটওয়ার্ক, মানে কোনো রকম সোশ্যাল মিডিয়ার কানেকশন নেই, না আছে পলিউশন, না আছে গাড়ি ঘোড়ার আওয়াজ, শুধু ঝর্ণার শব্দ আর পাখির আওয়াজ। পৃথিবীর বুকে হয়তো এটাই স্বর্গ। এই ফিল করছি, নেচার থেকে এনার্জি নিচ্ছি, আর আস্তে আস্তে ওপরে উঠে চলেছি। এইভাবে 2 ঘন্টা ট্রেক করার পর হঠাৎ দেখি অয়নের গার্লফ্রেন্ড সে রীতিমতো বসে পড়েছে আর উঠতে পারছে না। এই হলো আর এক কেলেঙ্কারি। রীতিমতো তার ব্যাগটা অয়নকে নিতে হলো, যদি ও খুবই হাট্টাগাট্টা ছিল, লম্বা চওড়া হাট্টাগাট্টা চেহারা। তবে ওই পাহাড়ি রাস্তা ওইভাবে 2টো ব্যাগ নিয়ে ওটা খুবই কষ্টকর, কিন্তু উপায় নেই, নিতে তো হবেই, আফটার অল গার্লফ্রেন্ড বলে কথা। যদিও আমি মাঝে মাঝে ওর একটু হেল্প করে দিয়েছিলাম। বহু কষ্টে দীর্ঘ 5 ঘন্টা ট্রেক করে ওই পাহাড়ি রাস্তার মধ্যে পাহাড়ের খাদ দিয়ে পাহাড়ের গা বেয়ে বেয়ে আমরা পৌঁছালাম আমাদের প্রথম বেস ক্যাম্প ট্রিউন্ডে। যখন পৌঁছাই তখন বাজে প্রায় 7টা, সূর্যাস্তের সময়। গিয়ে গাইড আমাদের সবার টেন্ট খাটিয়ে দিল। টেন্টের মধ্যে জিনিসপত্র রেখে চলে গেলাম ফ্রেশ হতে। না, ওয়াশরুমে নয়, পাহাড়ি ঝর্ণায়। সেখানে ওয়াশরুমের কোনো ব্যবস্থা নেই। যদি বাথরুম লাগে সোজা চলে যেতে হবে পাথরের পিছনে, সে তোমার যেমনই হোক, ছোট বাথরুম হোক বা বড় বাথরুম। আর মেয়েদের জন্য একটা টেন্ট লাগিয়ে ছোট্ট একটা ওয়াশরুমের ব্যবস্থা করা ছিল, কিন্তু আমাদের ছেলেদেরকে যেতে হবে পাহাড়ের জঙ্গলে, আর না হলে পাথরের পিছনে। রীতিমতো তাই চললাম, খাওয়ার জল ভরতে পাহাড়ি ঝর্ণা থেকে, আর ফ্রেশ হতে। কনকনে ঠান্ডা জলে ফ্রেশ হতে গিয়ে হাত মুখ তো প্রায় লাল হয়ে আসলো আমাদের। যাই হোক, রীতিমতো জল ভরে ফ্রেশ হয়ে এসে বসলাম চেয়ারে। সূর্যাস্ত দেখতে দেখতে আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে আসলো, পকোড়া আর কফি। যদিও ভেজ পকোড়া ছিল, উপরে নন ভেজ খাওয়ার কোনো অপশান নেই, শুধুই ভেজ। আমাদের পুরো ট্রেকটাতে ওই চাপাটি আর খিচুড়ি খেয়েই কাটাতে হয়েছিল। হ্যাঁ, তবে একবার লুচি তরকারি পাওয়া গেছিল। চেয়ারে বসে পায়ের ওপর পা তুলে পকোড়া খেতে খেতে সূর্যাস্ত দেখার যে আনন্দটা, সে এক কথায় অতুলনীয়। পুরো আকাশটা কমলা রঙে আবৃত হয়ে গেল, আর দেখতে দেখতে সূর্যি মামা লুকিয়ে পড়ল পাহাড়ের গা ঘেঁষে, আর তার সাথেই জ্বলে উঠল হাজারো তারার আলো আকাশে। কিছু সময়ের মধ্যে পাহাড়ের নিচের শহরটাও রাতের আলোয় ঝিলমিল করে উঠল। এইভাবে বসে কিছুক্ষণ থাকতে থাকতে তারপর শুরু হলো আমাদের বনফায়ার, আর তার সাথে সাথে গান বাজনা। যে যার মতো নেচে চলেছি, গান গেয়ে চলেছি, আলাদাই অনুভব। সে যেন এক অন্য জগতে চলে এসেছি আমরা। কিছু সময়ের মধ্যে আমাদের ডিনারও চলে আসলো। তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তে হয়, কারণ সকাল সকাল আবার ট্রেকিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হয়। পরের দিন আমাদের গন্তব্যস্থল ছিল লাকা গ্লেশিয়ার বেস ক্যাম্প। সবাই খেয়ে দিয়ে 9টার মধ্যে ঘুমাতে যাব, এমন সময় হঠাৎ আমি দেখি আমাদের টেন্ট থেকে কিছুটা দূরে একটা উঁচু পাথরের ওপর একটা মেয়ে বসে আছে। আমি ভাবলাম হয়তো আমাদের এই গ্রুপেরই কেউ হবে, কিন্তু সবাই তো টেন্টে ঢুকে পড়েছে। আমাদের সবাইকে একটা একটা করে কোকন ব্যাগে দেওয়া হয়েছিল, কারণ রাতের বেলা মাঝে মাঝে স্নোফল হয়, ঠান্ডায় যাতে ঘুমের কোনো রকম সমস্যা না হয় সেই জন্য এটা টেন্টের মধ্যে দেওয়া হয়। অয়ন অলরেডি কোকন ব্যাগে ঢুকে শুয়ে পড়েছে। আমি একটু বাইরে পায়চারি করছিলাম, তখন রাতের সৌন্দর্যটা দেখছিলাম। তখনই আমার চোখে এই দৃশ্য পড়ে। কিছু সময় অপেক্ষা করতে দেখছি মেয়েটা সেখান থেকে ফিরে আসছে না। আমার কেমন একটু অন্যরকম মনে হলো। কোনো কিছু না ভেবেই আমি সোজা এগিয়ে চললাম সেই দিকে। মেয়েটার অনেকটা কাছে গিয়ে ডাকতেই কোনো সাড়া শব্দ নেই। সে নিজের মতো একা বসে আছে। তার চুলগুলো রাতের হাওয়াতে উড়ে চলেছে। তার পরনে একটা সোয়েটার বা একটা জাঙ্কস্যুট ছিল।
কিন্তু সে কোনো রকম সাড়া শব্দ দিচ্ছিল না। বহুবার ডাকলাম। আরও কিছুটা তার সামনে এগিয়ে যেতেই সে পাথর থেকে নেমে আরও কিছুটা দূরে চলে গেল। আমিও তার পিছু নিলাম। মনে মনে ভাবছি, কিরে বাবা, রাতের বেলা আবার ভুলভাল কিছু করার প্ল্যানিংয়ে নেই তো? যাই হোক, তার পিছু নিয়ে আমি এগোতে থাকলাম। কিছুটা দূর যেতে সে দাঁড়িয়ে গেল। আমার দিকে ঘুরে তাকাতেই আমি কিছুক্ষণের জন্য অবাক হয়ে গেলাম। তারপর সে আমার দিকে ঘুরে তাকালো। আমার দিকে ঘুরে তাকাতেই আমি অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম। তার অপার সৌন্দর্যে মুগ্ধ হয়ে এক কথায় আমি তার প্রেমে পড়ে গেলাম। কি দারুণ দেখতে মেয়েটাকে! দুধে আলতা গায়ের রং, ব্রাউন হেয়ার, ব্রাউন আইজ, খুবই মিষ্টি হাসি, আর তার চোখ দুটো টানা টানা। এই যেন এক পাহাড়ের মধ্যে কোনো এক পরীকে দেখে ফেলেছিলাম। তাকে জিজ্ঞাসা করতেই সে এখানে কি করছে, সে উত্তর দিল সেও ট্রেক করতে এসছে। আমি জিজ্ঞাসা করলাম, এত রাতে একা, তোমার গ্রুপ কোথায়? সে নাকি সোলো ট্রেকিংয়ে এসছে, সে আমায় বলল। তারপর সে কোথায় আছে বা কোথায় থাকছে জিজ্ঞাসা করাতে হাত দিয়ে ওপরের দিকে একটা ইশারা করলো ঠিকই, কিন্তু সেখানে কিছু আমি খুব একটা কোনো টেন্ট বা ক্যাফে দেখতে পেলাম না। যদি বেশি কোয়েশ্চেন না করে, যেহেতু রাত হয়েছিল, তার সাথে কিছু কথোপকথন করে আর হিসেব মতো একটু হালকা ফ্রেন্ডশিপ করে আমি আমার টেন্টে ফিরে আসলাম। টেন্টে ফিরে আসাতেই অয়ন জিজ্ঞাসা করলো, কিরে কোথায় ঘুরছিলি এতক্ষণ? ওকে সেরকম কিছু বললাম না ব্যাপারটা। ওকে বললাম, এই একটু বাইরে পায়চারি করছিলাম, ঘুরে দেখছিলাম বাইরের আবহাওয়াটা। ঠিক আছে, ঘুমিয়ে পড়, সকালে তো আবার উঠতে হবে। এই বলে সেদিন রাতে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম সহজে আসলো না। মনের ভেতর আর মাথায় সে মেয়েটারই ছবি ভাসতে থাকলো। কি দারুণ স্মাইল তার, কি মিষ্টি কথা বলে। এত রাতে একা একা ট্রেকে এসছে, কোনো বিপদে পড়বে না তো? গিয়ে দেখে আসবো একবার। একবার ইচ্ছাও হলো যে যাই, কিন্তু সাহস করে উঠতে পারলাম না। অচেনা জায়গা তো, কখন কি বিপদ এসে যায়। কিন্তু চিন্তা একটু হলেও হচ্ছিল। এই ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। তারপর ঘুম ভাঙলো সকালবেলা অয়নের ডাকে। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা রওনা দিলাম লাগাকেশিরের উদ্দেশ্যে। অনেকটাই যেতে হবে আজকে। সেই মতো প্রিপারেশন নিয়ে চলতে শুরু করলাম ধীরে ধীরে। কিন্তু মনটা পড়ে আছে সেই মেয়েটার দিকে। চারিদিকে খালি খুঁজে বেড়াচ্ছি, যদি একটাবার দেখা পাই। কোথায় গেল সেই মেয়েটা? বহু এদিক ওদিক খোঁজার পরেও একটাবারও দেখা পেলাম না। যদিও একটাবার অয়ন জিজ্ঞাসা করেছিল, কি ব্যাপার বলতো? তখন থেকে দেখছি তুই খালি এদিক ওদিক কিছু একটা খুঁজে চলেছিস। কি সেটা? আমি ব্যাপারটা এড়িয়ে গেলাম, আমি কিছু জানালাম না। এইভাবে পাহাড়ের সৌন্দর্য দৃশ্য দেখতে দেখতে পাহাড়ের গা বেয়ে ধীরে ধীরে আমরা পৌঁছলাম লাখা গ্লেশিয়ারে। তখন বাজে বিকাল 4টে। একদম গ্লেশিয়ারটা যেখানে শেষ হচ্ছে সেখানেই আমাদের বেস ক্যাম্প। গিয়ে আগে টেন্ট খাটিয়ে আবার চললাম ফ্রেশ হতে। জলটা ভরে নিয়ে এসে লাঞ্চ করতে বসে পড়লাম। সেদিনকে দুপুরে আমাদের ছিল ভেজ পোলাও, সাথে একটা আলুর দম, আর খুব সুস্বাদু একটা আমের চাটনি। খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিতে গেলাম। যদিও বিশ্রামটা বেশিক্ষণ নেওয়া হয়নি, একটু পরে উঠেই 4জন মিলে ছুটলাম বরফের মধ্যে মারামারি করতে। যে যার মতো দিক দিক থেকে লাফিয়ে পড়ছি, একে অপরের ওপর বরফ ছোড়াছড়ি করছি, নানা রকম ভিডিও ফটোশ্যুট সব কিছুই চলছে। এই করতে করতে সন্ধে হয়ে আসলো। আমাদের গাইড আমাদেরকে ডেকে পাঠালো। এসে কফি আর পকোড়া নিয়ে আবার বসে পড়লাম। দেখতে দেখতে সন্ধে হয়ে আসলো। আকাশে আবারও হাজার তারার আলো ভরে উঠল। তখনই হঠাৎ আবার দূরে দেখি সেই মেয়েটা যেন ইশারা করে আমায় ডাকছে, কিন্তু যাই কি করে? মনও টানছে যাওয়ার জন্য,
আবার এদিকে এদেরকে ছেড়ে বেরোতেও পারছি না। কিছু সময় অপেক্ষা করার পর সবাই দেখলাম একটু টেন্টে ঢুকে গেল। তখনও মেয়েটা সেখানে দাঁড়িয়ে আছে। আমি আস্তে আস্তে এগিয়ে চললাম সেই দিকে। তার কাছে পৌঁছেই আমি সবার প্রথম তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি সকাল থেকে কোথায় ছিলে, তোমাকে দেখলাম না একবারও, বহুবার খুঁজলাম তোমাকে। সে বলল সে নাকি আমায় দেখেছে। হ্যাঁ, তোমায় দেখেছিলাম, তোমায় খুঁজছিলে। আমিও বললাম তাহলে তুমি সামনে আসলে না কেন? সে ব্যাপারটা এড়িয়ে গেল, শুধু এটুকুই বললো যে সে নাকি কোনো একটা অন্য রাস্তা দিয়ে এখানে এসেছে। আমি আবারও তার বেস ক্যাম্পটা কোথায় জিজ্ঞাসা করলাম। সে আবার ওপরের দিকে কোথায় একটা আঙুল দেখালো, কিন্তু কিছুই খুঁজে পেলাম না। যাই হোক, দুজনের কথোপকথন চলতে থাকলো। তার ব্যাপারে আমার কিছু জানা হলো, সে আমার ব্যাপারে কিছু জানলো। এটা খুবই মিষ্টি, খুব দারুণ কথা বলে, তার গলার স্বরটাও খুব সুন্দর ছিল। সে আমায় পাহাড়ের গল্প শোনাতে থাকে। গল্প শোনাতে শোনাতে একটা জায়গায় আমাকে সে নিয়ে গিয়েছিল, যদিও রাস্তাটা ছিল মারাত্মক ভয়ঙ্কর আর দৃশ্যটা ছিল ততটাই সুন্দর। এক কথায় যেন স্বর্গ দর্শন করে ফেলেছিলাম। এতটাই অপার সুন্দর দৃশ্য ছিল যে আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। তবে সেই দৃশ্য চোখে ভোলার মতো নয়। সেখানে গিয়ে বসে দুজনের কথোপকথন চলতে থাকলো। কথা বলতে বলতে আমার মন চাইলো একটা বারের জন্য তার হাতটা ধরার, যদিও আমি একটু হাতটা বাড়িয়েছিলাম ধরার জন্য, কিন্তু দেখলাম সে সরে গেল। আমিও আর কিছু বললাম না, ভাবলাম হয়তো সবে সবে নতুন নতুন পরিচয় হয়েছে, হয়তো একটু ইতস্তত বোধ করছে। আমিও গল্প করতে থাকলাম তার সাথে। কথায় কথায় জিজ্ঞাসা করলাম তার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। মনের কথা কি করে খুলে তাকে বলবো কিছুই বুঝতে পারছিলাম না। তার সৌন্দর্যে, তার কথায় ধীরে ধীরে যেন আমি আরও মোহিত হয়ে পড়ছিলাম। আরও আস্তে আস্তে তার প্রেমের সাগরে আমি ডুব দিচ্ছিলাম, কিন্তু বোঝাই কি করে। ভয়ও লাগছিল, বুঝতে পারছিলাম না যে সে কি চাইছে। তার মনেও কি আমার জন্য কোনো ফিলিংস আছে, সে ব্যাপারটাই বুঝে উঠতে পারছিলাম না। যদিও খুব ভালো বন্ধুত্ব তার সাথে হয়েছিল, আমিও আমার মনের ফিলিংসটাকে চেপে রেখে তার সাথে ঘুরতে থাকি। কথোপকথন চলতে থাকে। সে বহু জায়গা ঘুরিয়ে দেখায় আমার রাতের বেলা। এই করতে করতে তখন বাজে প্রায় রাত 10টা। আমারও মাথায় নেই যে আমাকে ডিনার করতে হবে, যদিও টেন্টে 9টার মধ্যে খেয়ে সবাই শুয়ে পড়ে। ওদিকে আমায় নিয়ে তো রীতিমতো নাজেহাল অবস্থা সবার। সবাই আমায় খুঁজে চলেছে, এদিকে আমি বেপাত্তা। আমারও সব ভুলে গেছে আমি তখন। আমি শুধু তার কথায়, তার সৌন্দর্যে, তার প্রেমে মগ্ন হয়ে তার সাথে ঘুরে বেড়াচ্ছি। সেও দেখছি যাওয়ার নাম করছে না, আমারও যেতে ইচ্ছে করছে না। মনে মনে ভাবছি সারা রাতটা এভাবে কেটে গেলেই বেশ হয়। জানি না আবার কবে দেখা হবে, কালকে সকালেই তো আবার নেমে যেতে হবে আমাদেরকে। মনে মনে প্রার্থনা করছিলাম এই রাত যেন শেষ না হয়, চলতেই থাকে। তখনই সে আমায় বলল এবার যেতে হবে তোমায়, আমাকেও যেতে হবে। মনটা খারাপ হয়ে আসলো। সেও বুঝতে পারলো। একটা মিষ্টি হাসি দিয়ে সে আমায় গুড বাই বলে সেখান থেকে চলে গেল। আমিও আস্তে আস্তে সেখান থেকে নেমে আসলাম তার সেই মধুর স্মৃতিগুলো নিয়ে। সবাই তো রীতিমতো আমায় দেখে সে যেন ভূত দেখে ফেলেছে এরকম অবস্থা। সবাই জিজ্ঞাসা করতে থাকে কোথায় গেছিলি, কোথায় গেছিলি, কি করছিলি। সবার প্রচুর কোয়ারিজ। আমি আর চেপে রাখলাম না, পুরো ঘটনাটা তাদেরকে বললাম। সবাই বেশ মজা নিয়ে ঘটনাটা শুনছিল, একমাত্র আমাদের গাইড বাদ দিয়ে। তাকে খুব চিন্তিত দেখালো ব্যাপারটা। সে ঠিক ব্যাপারটাকে একটু অন্যরকমভাবে দেখলো, কিন্তু কিছু বললো না। সবাই খেয়ে দিয়ে টেন্টে ঢুকে গেলে গাইড আমাকে ডেকে পাঠালো। আমিও গেলাম তার কাছে। সে আমায় একটি মেয়ের ছবি দেখালো, দেখিয়ে বলল এই কি সেই মেয়েটা যার সাথে তুমি ঘুরছিলে?
আমি তো অবাক, এ তো সেই মেয়ে, কিন্তু গাইডেকে চিনল কি করে? আমিও সেটা স্বীকার করলাম যে হ্যাঁ, এই ছিল। দেখলাম গাইড কেমন একটা আজবভাবে আমার দিকে তাকালো, অ্যান্ড খুব চিন্তিতভাবেই, আর আমাকে বলল, তুমি জানো এটা কে? আমি বললাম, আমিও যেটুকু জানি সেটা বললাম। বললো, না, কিছুদিন আগেই, তোমাদের আসার আগে, একটা কাপল আমাদের সাথে ট্রেকে এসেছিল। তাদের দুজনের মধ্যে বহু ঝামেলা হয়। সেই ঝামেলার মধ্যেই সেই ছেলেটা এই মেয়েটাকে খাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর মেয়েটার তৎক্ষণাৎ মৃত্যু হয়। আর ছেলেটাকে আমরা সাথে সাথে পুলিশের হেফাজতে পাঠাই। এই ছিল সেই মেয়ে যার সাথে তুমি এতক্ষণ ঘুরে বেড়াচ্ছিলে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি কি তাহলে এতক্ষণ এক ভূতের প্রেমে পড়েছিলাম? এই জন্যই কি মেয়েটা দিনের বেলা আসতো না, শুধু রাতের বেলা দেখা দিত? এই জন্যই কি খালি সেই উঁচু খাদের দিকে সে ইশারা করত? আর এই জন্যই কি আমি হাতটা ধরতে যাওয়াতে সে আমার থেকে সরে গেল? বিশ্বাস করে উঠতে পারছিলাম না, কিন্তু যেটা সত্যি সেটাকে অবিশ্বাস করে থাকি বা কি করে? মনকে অনেক কষ্টে বোঝালাম, যদিও বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু না বুঝেও উপায় নেই। গাইড আমাকে একটা পাথর দিয়েছিল, বললো এটা মাথার কাছে রেখে শোবে, আর রাতের বেলা যদি টেন্ট থেকে বাইরে কেউ ডাক দেয়, ভুলেও বেরাবে না যদি প্রাণে বাঁচতে চাও। আর একটা লাল ওষুধও দিয়েছিল, বললো রাতে তোমার জ্বর আসতে পারে, আর জ্বর আসলে অন্য কোনো মেডিসিন নেবে না, শুধু এটাই খাবে, কোনো মেডিসিন কিন্তু কাজ করবে না। জানি না কেন বলেছিল, আমি তার কথা মতো ভয়ে ভয়ে টেন্টে গিয়ে ঢুকে বসলাম। আমার 4 বন্ধুকে সব ঘটনা শোনালাম, তারাও বেশ চিন্তিত। যে যার টেন্টে তারপর ঢুকে গেল, আমি ভয়ে ভয়ে শুয়ে পড়লাম। তখন বাজে প্রায় রাত 12:30। বাইরে দেখে এক হাসির শব্দ শুনতে পেলাম, একটি মেয়ের হাসির। ভয়ও লাগছিল, কিন্তু বাইরে যাওয়ার সাহস হচ্ছিল না, গাইড বারণ করেছিল। কিছুক্ষণ পর হাসিটা থেমে গিয়ে একটা পাহাড়ি ভাষায় গান শুনতে পেলাম। খুব জোরে জোরে সেই গানের আওয়াজটা আমার কানে বাজতে থাকলো। অবাক কাণ্ড, এই গানের গলাটাও সেই মেয়েটার, কিন্তু কি যে বলছে তা বুঝে ওঠার ক্ষমতা হচ্ছিল না আমার। ভয়ে ভয়ে চুপচাপ শুয়ে থাকলাম, আর তখনই গাইডের কথা মতো আমার চড়ল মারাত্মক জ্বর গায়ে। সে বারণ করেছিল অন্য কোনো মেডিসিন নিতে, তাই তার কথা মতো আমি সেই লাল ওষুধটাকেই চুপচাপ চোখ বন্ধ করে পড়ে রইলাম। এইভাবে পড়ে থাকতে থাকতে কখন জানি না চোখটা লেগে গেল। সকালে ঘুম থেকে উঠে যদি একটু দুর্বলতা লাগছিল, কিন্তু ব্রেকফাস্টটা করার পর আর কফি খাওয়ার পর সেটা অনেকটা কেটে উঠল। তারপর শুরু হলো আমাদের যাত্রা নিচের দিকে নামার। যদিও গাইড একটু তাড়াহুড়ো করছিল, কেন জানি না, শুধু আমাকে এইটুকুই বলল যে সন্ধে হওয়ার আগে আমাদের এই স্থান ছাড়তে হবে, তা নাহলে বিপদ আছে। যাই হোক, তার কথা মতোই নেমে চললাম সাবধানে, আর একটু তাড়াহুড়ো করেই আমরা নিচে পৌঁছালাম। তখন বাজে বিকাল 4টে। গিয়ে হাজির হলাম সেই পাঞ্জাবি হোটেলে। এবার আর একটা পনিরের তরকারির সাথে কুলচা খেয়েছিলাম। খেয়ে দিয়ে চলে গেলাম আমাদের হোস্টেলে ফ্রেশ হতে আর রেস্ট করতে। এই 2 রাত 3 দিনের ট্রেক করে সবাই মারাত্মক টায়ার্ড ছিলাম, কিন্তু তবুও পরের দিন তো ট্রেন, তাই আমার মনটা আর চাইল না রেস্ট করি। জায়গায় আবার কবে আসবো, কবে ঘোরা হবে তা জানি না। সবাইকে বললাম, কিন্তু কেউ আর গেল না, দেখলাম সবাই ঘুমিয়ে গেল। আমি ওদেরকে বললাম, তোরা তাহলে ডিনার টাইমে বেরিয়ে আসিস, আমি একা একটু ঘুরতে বেরাই। বেশ ঘুরে বেড়ালাম এদিক ওদিক, বিভিন্ন ক্যাফে, অনেকের সাথে পরিচয় হলো, বহু নতুন নতুন লোক, নতুন নতুন ফ্রেন্ড, কিছু শপিংও করলাম। আর মনে মনে
ভাবনা চলছিল সেই মেয়েটার কথা। হয়তো সে ভূত ছিল, হয়তো সে বেঁচে নেই, কিন্তু সে তো কোনো ক্ষতি করেনি আমার, বা জানি না কোনো ক্ষতি করতে চেয়েছিল কিনা। কিন্তু যদিও সে আমাকে যা দৃশ্য দেখিয়েছিল সেগুলি বা ভুলি কি করে। তার সাথে কাটানো প্রতি মুহূর্ত সেগুলোকে মনে করছিলাম আর বসে বসে কফি খাচ্ছিলাম আর ভাবছিলাম যদি আর একটা বার দেখা হতো। ভয় তাকে আমি পাইনি বা সে আমার কোনো ক্ষতি করিনি, কিন্তু তবুও কেন জানি না মনটা চাইছিল একটাবার দেখা করার। যদিও সে সাক্ষাৎকার আর হয়ে ওঠেনি, সেই অসমাপ্ত গল্প আর স্মৃতি নিয়ে বাড়ি ফিরতে হয়েছিল আমাকে। এইভাবে আমাদের যাত্রাটা কাটলো, আমরাও বাড়ি ফিরলাম। বাড়ি ফিরেও বহুদিন সেই কথাই ভাবছিলাম, সেই স্মৃতি রোমন্থন করছিলাম, কিন্তু আর কোনোদিন দেখা হয়ে ওঠেনি। সে গল্প অসমাপ্তই থেকে গেল। আজকের গল্প এখানেই শেষ করছি। দেখা হবে আবার এক নতুন গল্প নিয়ে খুব শিগগিরই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভূতের গল্প তো শুনতে থাকতেই হবে।